এডিএস যেটা বলছি, এডিএস আমরা বলেছি এডিএসটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের রিলিজ হয়, তৈরি হয় হচ্ছে আমাদের থ্যালামাসে, সরি হাইপোথ্যালামাসে। সো সেখান থেকে এসে এটা আমাদের হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে বের হয়। তো এটার ইম্পর্টেন্ট কাজ আছে। কাজটা আমরা জানি, সে নর্মালি কি ধরে রাখে, পানি ধরে রাখে, তাই না? আমরা সবাই মোটামুটি এটা জানি। তো পানি কেন ধরে রাখে, যে যদি আমি একবার সহজ ভাবে বলি, যে এটা যখন আমাদের শরীরে পানির ঘাটতি তৈরি হয় কোনো কারণে, আমি যদি আমার শরীরে যদি ডিহাইড্রেশন হয়, এটা যে কোনো ফর্ম হইতে পারে, আমার খুব ডায়রিয়া হয়েছে, আমার খুব বমি হয়েছে, আমার ব্লিডিং হয়েছে, আমার হচ্ছে যে শরীরে কোনো কারণে আমাদের ফ্লুইড লস হয়েছে কোনোভাবে। তো তখন আমার বডির যে স্বাভাবিক যে মেকানিজম, সেই মেকানিজমে আমাদের এডিএস রিলিজ হয়, এবং এই এডিএসটা এসে চেষ্টা করে সে আমাদের পানিটাকে ধরে রাখার জন্য, যাতে করে আমি যাতে একবারে ডিহাইড্রেটেড হয়ে না যাই। সো এখন এখানে প্রশ্ন যেটা বলছে যে এডিএস সিক্রেশনটা কি করে এবং কিভাবে হয়। তো তার আগে দেখেন একটা ছোট বক্স আছে, এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখে ফেলি, তাহলে আমাদের জন্য প্রশ্নটা উত্তর করা সহজ হবে। ঠিক আছে? বলছে যে কখন এডিএস সিক্রেশনটা বেশি হয়। এডিএস সিক্রেশন ইনক্রিজড বাই, মানে এটা কখন বেশি হয়। তাহলে কখন বেশি হয় আপনারা বুঝতে পারতেছেন, যখন আমাদের আমাদের যখন আমাদের যে ব্লাড ভলিউম বা আমাদের যে মানে পানির যে ভলিউমটা সেটা যখন কমে যাবে। তাহলে বলছে দেখেন, ইনক্রিজ এফেক্টিভ অসমোটিক প্রেসার অফ প্লাজমা। তার মানে আমাদের অসমোটিক প্রেসারটা যখন বেড়ে যাবে, তার মানে আমাদের অসমোলারিটি যখন বেড়ে যাবে। অসমোলারিটি বাড়ে কখন? যখন পানি যখন বের হয়ে যায়, তাই না? আপনারা সবাই জানেন যে ধরেন আমার যদি পানি যদি বের হয়ে যায়, তাহলে নর্মালি কি হয়, আমাদের কোনো কিছু শুকায় যায়, তাই না? তো আমার শরীর থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে পানি শরীরে কি থেকে গেল, আমাদের ইলেকট্রোলাইট গুলো থেকে গেল। তাহলে আমাদের শরীরে অসমোলারিটি বাড়বে না কমবে? বাড়বে। পারবে। মানে শরীরে আমার মানে লবণের ঘনত্ব বেড়ে গেল, মানে হচ্ছে আমাদের যে ইলেকট্রোলাইট গুলো আছে, আমাদের যে কন্টেনিং সাবস্টেন্স, সেগুলো শুধু থাকবে, পানি তো নাই। আলটিমেটলি আমার শরীরের ঘনত্ব বেড়ে যাবে। তার মানে যখনই আমাদের অসমোলারিটি বেড়ে যাচ্ছে, তখনই আমার এইটা সিগন্যাল দিবে ব্রেনকে, আমার মানে বডি সিগন্যাল দিবে, আলটিমেটলি সেখান থেকে এডিএস বের হয়ে পানিটাকে ধরে রাখবে, যাতে করে পানি আর বের হতে না পারে। ঠিক আছে? 2 নম্বর কি বলছে, ডিক্রিজ ইসিএফ ভলিউম, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড যখন কমে যাবে, তখন কিন্তু একই ঘটনা ঘটবে, আলটিমেটলি আমার পানি ধরে রাখতে হবে। পেইন, ইমোশন, স্ট্রেস, এক্সারসাইজ, এগুলো সবগুলা স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের এডিএইচ রিলিজ হয়। কারণ সে চায় যাতে পানির কোনো ঘাটতি না থাকে, আমি যেন ডিহাইড্রেটেড না হয়ে যাই। নওশিয়া এবং ভমিটিং, যেটা বললাম যে এখানের মাধ্যমেও কিন্তু আমাদের কি হতে পারে, পানি লস হয়ে যেতে পারে। আলটিমেটলি সেখানেও কিন্তু আমার এটা এডিএইচটা বেশি বেশি ক্ষরণ করার সিগন্যাল দেওয়া হবে। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং এ যেটা হয় যে আমি যখন দাঁড়ায় থাকি, তখন গ্রাভিটির কারণে আমাদের কম কম ব্লাড আমাদের হার্টে যায়। আলটিমেটলি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে সাপ্লাইটা একটু কম থাকে। তখন বডি যখন কম ব্লাড পায়, তখন সে ভাবে যে আমার ফ্লুইড কম, বা আমার কোনো কারণে আমাদের ফ্লুইড কন্টেনিং জিনিসগুলো কমে গেছে। তখন বডি একটা সিগন্যাল দেয় যে না, তাহলে আমাকে কি করতে হবে, পানিটা ধরে রাখতে হবে। ঠিক আছে? এই জন্য যখন কোনো কোনো আমরা প্রলং স্ট্যান্ডিং করি, তখন আমাদের যেহেতু হার্টে কম ব্লাড যাচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, আলটিমেটলি আমাদের যেহেতু মানে পারফিউশন কম হচ্ছে, তখন বডি মনে করে, আমাদের দেহ মনে করে যে আসলে না, কোনো কারণে হয়তো পানি বের হয়ে যাচ্ছে, সে তো আর কিছু বুঝতেছে না। তখন সে সিগন্যাল দেয় এডিএইচ কে, এডিএইচ তখন ক্ষরণ হয়ে পানিটাকে ধরে রাখার চেষ্টা করে। এরপর কি বলছে, সিলোফাইব্রেট, কার্বামেজাপিন, মরফিন, ঠিক আছে, কিছু মানে ড্রাগস আছে, যেগুলো আবার কি করে, আমাদের এই এডিএইচটাকে ক্ষরণ করে। এটা একটু জাস্ট মনে রাখতে হবে। এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কার্বামেজাপিন, মরফিন এবং নিকোটিন। সো এইগুলো যেহেতু আমাদের কমনলি আমরা একটু নাম মনে রাখতে হয়, সো এই তিনটা চারটা নাম একটু মনে রাখতে হবে। আরেকটা আছে অ্যানজিওটেনসিন 2। অ্যানজিওটেনসিন 2 যখন ক্ষরণ হয়, আমরা জানি অ্যানজিওটেনসিন 2 কিন্তু ক্ষরণ হয় কখন, যখন আমাদের ওই একই মেকানিজমে, যখন আমাদের রেনিন, আমাদের রেনাল যখন পারফিউশন কমে যায়, যখন কিডনিতে যখন ব্লাড কমে যাচ্ছে, তখন সে আমি জানি যে আমাদের কিডনি থেকে রেনিন ক্ষরণ হয়। সেই রেনিনটা আলটিমেটলি অ্যানজিওটেনসিন 1 কে ক্ষরণ করে, সেখান থেকে অ্যানজিওটেনসিন 2 হয়। এবং এই অ্যানজিওটেনসিন 2 কিন্তু আলটিমেটলি আমাদের আবার এডিএস কেও সিগন্যাল দেয়, যাতে করে সেও যেন এডিএস টাকে ক্ষরণ করতে পারে। সো এইগুলো হচ্ছে আমাদের ইনক্রিজ, মানে এডিএস ক্ষরণ। কেউ কিছু বলছেন? আচ্ছা, এডিএস ক্ষরণ করার কারণ বা এডিএস বেশি বেশি ক্ষরণ করা, তার মানে সহজভাবে যদি বলি, যখনই আমাদের শরীর থেকে পানি কোনো কারণে বের হয়ে যাবে, পানি আমাদের কম হয়ে যাবে, সকল কিছুই আমাকে এডিএস কে স্টিমুলেট করবে। আর উল্টা হবে কখন, যখন আমাদের শরীরে বেশি বেশি পানি থাকবে। ঠিক আছে? তার মানে আমার কোনো কারণে ফ্লুইড ওভারলোড হয়েছে, আমার যদি বেশি বেশি পানি থাকে শরীরে, তাহলে তো আমার এডিএস ক্ষরণ করার দরকার নেই। আমার পর্যাপ্ত পানি আছে, আমি আবার কেন পানি ধরে রাখবো? আমার তো পানি ধরে রাখার দরকার নেই, পানি তো আমার শরীরে ভরা। সো আলটিমেটলি এডিএসটা ইনহিবিটেড হবে। আরেকটা দুইটা ড্রাগস আছে, মানে ক্লোনিডিন এবং হ্যালোপেরিডল এবং অ্যালকোহল। এখানেও তিনটা নাম আছে, একটু জাস্ট মনে রাখতে পারেন। এসিএইচ দ্বারা, অ্যালকোহল, ক্লোনিডিন এবং হ্যালোপেরিডল। সো এগুলো হচ্ছে আমাদের ফর ডিক্রিজ এডিএস সিক্রেশন। এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্নে কি বলছে দেখেন, এডিএস ক্ষরণ হয়, এডিএস সিক্রেশন ইজ ইনহিবিটেড বাই এক্সপানশন অফ রাইট অ্যাট্রিয়াম। মানে কি বলুন তো একটু এটা। ইনহিবিটেড বাই এক্সপানশন অফ রাইট, এটা মানে ভলিউম বাড়া থাকবে ভাই।
তার মানে সবাই এটা একটু ভালোভাবে বুঝেন যে রাইট এট্রিয়ামে আমার এক্সপানশন, মানে রাইট এট্রিয়ামে পানি বেশি, তাই না? এক্সপান্ড হবে কখন? পানি বেশি মানে আমাদের ব্লাড বেশি, সহজ কথা। তো আমার ব্লাড বেশি যাচ্ছে রাইট এট্রিয়ামে। তো রাইট এট্রিয়ামে তো ভালোই ব্লাড যাচ্ছে, তো আলটিমেটলি পানি তোমার শরীরে ভালো আছে। যদি যদি পর্যাপ্ত পানি না থাকতো তাহলে কি রাইট এট্রিয়ামে ভালো ব্লাড যাইতে পারতো? জি না। পারতো না, কারণ তখন আমাদের ব্লাড, যদি আমার রাইট এট্রিয়ামে, মানে আমার কি জানি, আমাদের হার্টের একবার মেইন যে চেম্বার, প্রথম যে চেম্বারটা যেটা দিয়ে মাধ্যমে আমার ব্লাডটা যায় হার্টের ভিতর ঢুকে, সেটা হচ্ছে রাইট এট্রিয়াম। সো পর্যাপ্ত পরিমাণ ব্লাড রাইট এট্রিয়ামে যাচ্ছে। এবং এখানে বলছে, কি বলছে, এক্সপানশন, মানে এটা অনেক ভরপুর। যদি ভরপুর না হয়তো তাহলে তো এটা আলটিমেটলি আমার বোঝা যাচ্ছে যে পানি কম যাচ্ছে, মানে ব্লাড কম যাচ্ছে, আলটিমেটলি আমার রাইট এট্রিয়ামটা এক্সপান্ড হইতে পারতেছে না, তার মানে এখানে ফ্লুইড শর্টেজ আছে। এই জন্য বলছি ইনহিবিটেড, মানে এডিএস টাকে দমায় রাখছে। কে দমায় রাখছে? যখন আমার রাইট এট্রিয়ামে পর্যাপ্ত পরিমাণ ব্লাড যাচ্ছে। সো আলটিমেটলি আমার এডিএস ক্ষরণ করার দরকার নাই, কারণ আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ ব্লাড আছে, মানে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড আছে। আমি ফ্লুইড এবং ব্লাড একসাথে বলতেছি, কারণ দুইটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের সুবিধা। ফ্লুইড কম, আমাদের ব্লাড ভলিউম কম। ফ্লুইড বেশি, আমাদের ব্লাড ভলিউম বেশি। সো এটা ইনহিবিটেড হবে। যদি বলতাম যে স্টিমুলেটেড বাই, কি বলবো, এক্সপানশনের অপোজিট কি? এক্সপান্ড হওয়া, রিডাকশন হওয়া, রিডাকশন অফ রাইট এট্রিয়াম, তাহলে কি হইতো? ফলস, ট্রু, এটা ফলস হয়তো। না, আমি বলছি স্টিমুলেটেড বাই রিডাকশন অফ রাইট এট্রিয়াম, তাহলে কি হইতো? ট্রু হইতো ভাই। ট্রু হইতো, মানে একই জিনিসটা আমি ঘুরাই দিচ্ছি, ওখানে লেখছি ইনহিবিটেড, আমি লিখছি স্টিমুলেটেড। এক্সপানশনের জায়গায় আমি ঘুরাই দিচ্ছি রিডাকশন, মানে শুকায় গেছে বা একদম যথেষ্ট পরিমাণ এক্সপান্ড করতে পারে নাই, তার মানে যথেষ্ট পরিমাণ ব্লাড সেখানে যাইতে পারে নাই, তার কারণে এটা এডিএস কি স্টিমুলেট করবে। আচ্ছা, এবার বলছি স্টিমুলেটেড বাই অ্যালকোহল। আমরা এখানে একটা ফলস, বক্সে বলতেছি ইনহিবিটেড হবে। অ্যালকোহল কি করে? এডিএস কে ইনহিবিটেড। ইনহিবিট করে, সো এটা তো ফলসই হবে। ইনক্রিজড ইন ডিহাইড্রেশন, ট্রু না ফলস? ট্রু। ট্রু হবে। ট্রু হবে, কারণ বলেই দিছে ডিহাইড্রেশন। যদি বলতো ইনক্রিজড ইন রিহাইড্রেশন, তাহলে কি হতো? ইনক্রিজ ইন রিহাইড্রেশন হলে ফলস রিহাইড্রেশন মানে রিহাইড্রেশন, পানি বেশি, তাহলে কি হতো? ফলস হতো, তাই না? হবে। আচ্ছা, স্টিমুলেটেড বাই ইনক্রিজড ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার আপনি বেশি, পর্যাপ্ত পানি আছে, তাহলে কি ফলস হবে? হবে। স্টিমুলেট হবে না ইনহিবিট হবে? ইনহিবিটেড হবে। ইনহিবিট হবে। স্টিমুলেটেড বাই প্লাজমা হাইপার অসমোলারিটি, এটা কি হবে? এটা ট্রু হবে। ট্রু হবে। সো মোটামুটি আমাদের যদি এভাবে ঘুরায় পেঁচায় দেয়, স্টিমুলেশনের জায়গায় ইনহিবিশন দিয়ে দিল, হাইপার অসমোলারিটির জায়গায় হাইপো অসমোলারিটি দিয়ে দিল, ইনক্রিজ ব্লাড প্রেশারের জায়গায় লো ব্লাড প্রেশার দিয়ে দিল। সো আমরা যদি এভাবে ঘুরায় পেঁচায় দেয়, আমাদের কোনো আপত্তি নাই, আমরা ইনশাল্লাহ পারবো। যেভাবে ওরা দেখ না কেন, সমস্যা নাই।